কি হয় যখন ৪ বছর আগে পুলিশের গুলিতে নিহত বন্ধু হঠাৎ ফিরে আসে আপনার হোস্টেলের রুমে? কিন্তু ফিরে আসে রক্ত মাংসের মানুষ হয়ে নয়, বরং এক ঝুড়ি কঙ্কাল হয়ে। এই গল্প সেই ফিরে আসার, যা ভয়ের চেয়েও বেশি জাগিয়ে তোলে এক গভীর শোক আর ঐতিহাসিক একদিনের স্মৃতি। ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব অমর চলচ্চিত্রকার ও কথাশিল্পী জহির রায়হানের লেখা একটি কালজয়ী ছোট গল্প, ২১-এর গল্প। তপুকে আবার ফিরে পাব, একথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, ৪ বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু আধটু তন্দ্রা আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউড়ে ওঠে। ভয়ে জড়ো সড়ো হয়ে যায়, লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে। দিনের বেলায় ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমাদেরও যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। ২ বছর ও আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবে যে তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলফ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে। চিনবে কি করে? জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে। চেনার কোনো উপায় থাকলে তো চিনবে, এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন অনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউরকে খবর দেবার জন্য। সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা। এখন কি করা যায় বলো তো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি, এর মধ্যেই বিয়ে করে ফেলল মেয়েটা? তপু ওকে কত ভালোবাসত। নাজিম বিড়বিড় করে উঠল চাপা স্বরে। সানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো সানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর ওপর। সত্যি, কি ভুলবে এ ৪ বছর আগেকার সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকত সব সময়। কি হাসতেই না পারত তপুটা, হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে। সে হাসি কোথায় গেল তপুর? আজ তার দিকে তাকাতে ভয় আমার রক্ত হিম হয়ে আসে কেন? ২ বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম ৩ জন, আমি, তপু আর রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট। কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজে ভর্তি হওয়ার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা আত্মীয় হতো ওর। দুহারা গড়ন, ছিপছিপে কুটির মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম, আর গল্পগুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারত ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারেও ওস্তাদ ছিল। যখন সে গল্প করতে শুরু করত তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলছিলাম সেদিন, ওই হতকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলছিল সে বার্নার্ড হবে, পরশুরাতে মারা গেছে একটা চ্যাকরা গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাওয়ার পরের দিন বিলেটি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানত। সে কি, রুনিকে চিনতে পারছ না? শহরের সেরা নাচিয়েছিল, আজকাল অবশ্য রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাটি ছিল, এখন বেশ মোটা সোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় গিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো, বউ দেখতে কেমন হয়েছে, এবার তুমি এসো। কথা বলতে শুরু করলে যেন আর ফুরিবে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করত ওকে।
রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে, বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে। তবু থামত না তপু। এক গাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে। থাকবে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকব না, গায়ে চলে যাব, ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একেবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট্ট ডিসপেন্সারি, আর কিচ্ছু না। মাঝে মাঝে এমনি স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু। এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর, কিন্তু বরাত মন্দ ছিল, জন্ম খোড়া। ডান পা থেকে বা পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর, তবে বাজুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়ত না সবার। আমাদের জীবনটা ছিল যান্ত্রিক। কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা। তপু উঠত সবার আগে, ও জাগাতো আমাদের দুজনকে। ওঠো, ভোর হয়ে গেছে, দেখছো না অমন মশের মতো ঘুমোচ্ছ কেন, ওঠো। গায়ের ওপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছের জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিয়ে না, উঠো। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করত তপু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা। বিকেলটা কাটত বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে, আর যেদিন রেনু আমাদের সাথে থাকত সেদিন আজিমপুরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গাঁয়ের ভিতরে হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনত বাসা থেকে। গেও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবোতাম আমরা। তপু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? এই যে আঁকাবাঁকা লাল মাটির পথ, এ পথের যদি শেষ না হতো কোনোদিন, অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা। এ কি, তুমি আবার কবি হলে কবে থেকে? ভ্রুজোড়ো কুচকে হঠাৎ প্রশ্ন করত রাহাত। না না, কবি হতে যাব কেন, ইতস্তত করে বলতো তপু। কেন যেন মনে হয়। স্বপ্নালু চোখে স্বপ্ন নামত তার। আমরা ছিলাম 3 জন, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগন্তি লোকের ভিড় জমেছিল সেদিন। ভোর হতেই ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে। কারো হাতে ব্ল্যাকার্ড, কারো হাতে স্লোগান দেবার চঙ্গ, আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল, আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে। তপু হাত ধরে টান দিল আমার। এসো। কোথায়? কেন, ওদের সাথে? চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। একটু পারে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। যা ভেবেছিলাম, দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা ছাড়িয়ে নিল, তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে। না, আমি যাব না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরল ওর। কি বাজে বকছেন, রাহাত রেগে উঠল এবার। বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই, তোমার বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না, যাও। হাতটা আবার ছাড়িয়ে নিল তপু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হল। বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু। মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে। 3 জন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল, আর তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড। তার উপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছুতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগল চারপাশে। ব্যাপার কি বুঝবার আগেই চেয়ে দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু। কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত, আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার। তপু! রাহাত আর্তনাদ করে উঠল। আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম।
দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা এতটুকুও নড়লাম না, বাধা দিতে পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত পালাও! কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে। রেনু এসেছিল। পলক্ষহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার, কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে। একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু। রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলেছিল, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড দেখত! পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলি লাগল কিনা তপুর কপালে। কি অবাক কাণ্ড দেখত! তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাব একথা ভুলেও ভাবিনি কোনোদিন। তপু মারা যাওয়ার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর। 2টো স্যুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং। সেদিনও মুখ ভার করেছিল রেনু, কথা বলেনি আমাদের সাথে। শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল, ওরা একটা গরম করছিল না? কোটটা কোথায়? ও, ওটা আমার স্যুটকেসে। ধীর ঘুরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো, আর ঘুমিও না, ওঠো। চোখ মেলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত। তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা। সে ছেলেটা বছর 3 ছিল। তারপর এলো আরেকজন, আমাদের নতুন রুমমেট, বেশ হাসি খুশি মহড়ামুখ। সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে। তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলেটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে। তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রাহাত সাহেব, একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন? কি বললে? চমকে উঠে উভয়ই তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখতে লাগল অবাক হয়ে। হাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। চোখের ভাষা বুঝতে ভুল হল না আমার। বিড়বিড় করে বললাম, বাঁ পায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত। হাতজোড়া ঠকঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বাঁ পায়ের টিবিয়া ফেবুলাটা 2 ইঞ্চি ছোট, দেখো দেখো। উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল, তপু। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। এই ছিল জহির রায়হানের লেখা ভাষা আন্দোলনের পটভূমিতে এক অবিস্মরণীয় গল্প, 21-এর গল্প। আশা করি গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক ও কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আবেগময় মুহূর্তের ভাগিদার হন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।